গুজরাটের জুনাগড় জেলার এক ছোট্ট গ্রাম চরুয়ার। মাটির ঘর, খড়ের ছাউনি আর মাইলের পর মাইল চাষের জমি। সেই গ্রামে একটি সাধারণ স্কুলের শিক্ষক হীরাচাঁদ গোবর্ধন ভাই আম্বানির বাড়িতে 1932 সালে এক ঠান্ডা ডিসেম্বর সকালে জন্ম নেয় এক পুত্র ধীরাজলাল। পাড়াপড়শিরা ডাকতো ধীরু। ধীরু একটু আলাদা রকমের ছিল। অন্য ছেলে যখন মাঠে খেলতো, ধীরু চুপচাপ বসে শুনতো বড়দের কথা। কে কত লাভের ব্যবসা করছে, কে কিভাবে দামাদামি করছে। মাঝে মাঝে স্কুল ছুটির পর বাজারে গিয়ে দাঁড়িয়ে থাকতো, শুধু দেখবে বলে লোকজন কিভাবে হকারদের সাথে দর কষাকষি করে। মা হেসে বলতো, তুই তো দেখছি একদিন ব্যবসায়ী হবি। ধীরু বলতো, দেখো মা, একদিন আমি এমন কিছু করব যেটা কেউ কল্পনাও করতে পারবে না। গরিবের সংসার, বাবার মাইনেতে চলতে কষ্ট হয়। পড়াশোনা বেশি দূর এগোয়নি ধীরুর। 17 বছর বয়সে একটি সুযোগ আসে আদেনে একটি কোম্পানিতে কাজের। সেখানে একটি পেট্রোল পাম্পে কেরানির চাকরি পায়। বেতন মাসে 300 টাকা। বাকি কর্মীরা যখন ঘুমিয়ে পড়ে, তিনি পেট্রোল প্রাইস, কাস্টম ফর্ম, শিপিং পলিসি এসব পড়ে বোঝার চেষ্টা করতেন। বিদেশ থেকে তিনি শিখেছিলেন ব্যবসা শুধু পুঁজি নয়, জ্ঞান আর সাহসের খেলা। 1958 সাল, ভারত স্বাধীন। ধীরুভাই সিদ্ধান্ত নেন ফিরে যাবেন নিজের দেশে। পকেটে সেভিংসের কিছু টাকা আর মনে অগাধ সাহস নিয়ে ফিরে এলেন মুম্বাইতে। সঙ্গে এক আত্মীয় চম্পকলাল দামানির সঙ্গে শুরু করলেন পলিয়েস্টার সুতোর আমদানি ও বিক্রির কাজ। বেশ কিছুদিন ভালোই চলল, কিন্তু ধীরুভাইয়ের মাথায় ঘুরছিল নতুন চিন্তা। তিনি চাইছিলেন নিজস্ব কিছু। একদিন সাহস করে নিজের অফিস খুলে ফেললেন, রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন। সেই অফিসটা ছিল নারিমান পয়েন্টের একটা 10 বাই 12 ফুটের ছোট ঘর। কিন্তু ধীরুভাই বলতেন, বড় অফিস নয়, দরকার বড় দৃষ্টিভঙ্গির। কাজ শুরু করলেন সুতো আমদানির মাধ্যমে। ভালো ডিল করতে পারতেন, ক্রেতাদের বিশ্বাস জেতা ছিল তার সবচেয়ে বড় শক্তি। একটা সময় তিনি বুঝলেন নিজের টেক্সটাইল ব্র্যান্ড তৈরি করতে হবে। তৈরি করলেন বিমল। অনলি বিমল, এই বিজ্ঞাপনটি দেখা যেত প্রতিটি শহরের হোর্ডিংয়ে। ধীরে ধীরে বিমল হয়ে উঠল ভারতের সবচেয়ে জনপ্রিয় টেক্সটাইল ব্র্যান্ড। তার লক্ষ্য ছিল সবার জন্য ভালো জিনিস, সাশ্রয়ী দামে। 1977 সাল, ধীরুভাই আম্বানি এক যুগান্তকারী পদক্ষেপ নেন। রিলায়েন্সকে পাবলিক কোম্পানি করেন। তার মানে তিনি সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা চালাবেন এবং লাভের অংশ দেবেন। তখনকার দিনে এটা ছিল অনেকটা পাগলামি। কিন্তু ধীরুভাই বললেন, যদি মানুষ আপনাকে বিশ্বাস করে, তাহলে পুঁজি নিজে থেকেই দেবে। সে বছরই রিলায়েন্সের শেয়ারের জন্য 75,000 বিনিয়োগকারী লাইনে দাঁড়িয়েছিল। আজ সেই সংখ্যা 3 কোটিরও বেশি। ধীরুভাইয়ের বিরুদ্ধে নানা সময় নানা অভিযোগ উঠেছিল, কখনো কর ফাঁকি, কখনো কালোবাজারি। সরকার বিরোধী ব্যবসায়ী গোষ্ঠী সবাই চেষ্টা করেছিল তাকে আটকে দিতে। কিন্তু ধীরুভাই প্রতিবারই বলতেন, আমি নিয়ম মানি না বলেই নতুন নিয়ম তৈরি হয়। যারা শুধু নিয়ম মানে তারা কখনো নতুন রাস্তা তৈরি করতে পারে না। তিনি নিজের কাজ, কর্মীদের প্রতি বিশ্বাস আর জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে গিয়েছিলেন নির্ভীকভাবে। টেক্সটাইল ব্যবসায় সফলতা পাওয়ার পর ধীরুভাই থেমে যাননি। তিনি বুঝেছিলেন ভবিষ্যতে ভারতের শিল্পায়ন হবে পেট্রোকেমিক্যাল, রিফাইনারি আর শক্তি শিল্পকে ঘিরে। তাই রিলায়েন্স প্রবেশ করল নতুন খাতে। 1981 সালে শুরু করলেন পেট্রোকেমিক্যাল প্রজেক্ট। অনেকেই তখন ভাবছিলেন, একটা সুতো ব্যবসায়ী এসব করবেন কিভাবে। ধীরুভাই বললেন, আমি জানি কিভাবে শিখতে হয়, আর শেখার সাহস যাদের থাকে তারাই নতুন দিগন্ত তৈরি করে। তার স্বপ্ন ছিল ভারতের প্রত্যন্ত গ্রামেও শিল্প হোক, কর্মসংস্থান হোক, উন্নয়ন হোক। তিনি গড়ে তুললেন প্রথম বড় পেট্রোকেমিক্যাল ইউনিট, বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার। ধীরুভাই হয়তো কোটি টাকার মালিক হয়ে উঠেছিলেন, কিন্তু তার জীবনযাপন ছিল সাধারণ। তিনি সকাল সকাল উঠে অফিসে যেতেন, সবার সঙ্গে চা খেতেন, আর রাতে বাড়ি ফিরে স্ত্রীর হাতে খাবার খেতেন। কর্মীদের নাম মনে রাখতেন, তাদের সমস্যার কথা শুনতেন। তার কাছে ব্যবসা ছিল একটা পরিবার, যার প্রতিটা সদস্য ছিল গুরুত্বপূর্ণ। তার ছেলে মুকেশ ও অনিল তাদের ছোটবেলা থেকে শেখাতেন, সবচেয়ে বড় মেশিন না, সবচেয়ে বড় মন চাই ব্যবসা করার। ধীরুভাইয়ের উত্থানে অনেক ব্যবসায়ী ও নেতা বিরক্ত হয়েছিল। 1980-90-এর দশকে তাকে ঘিরে তৈরি হয় অনেক বিতর্ক। মিডিয়া, সরকার, প্রতিদ্বন্দ্বী সবাই প্রশ্ন করেছিলেন রিলায়েন্সের দ্রুত উত্থান নিয়ে। একবার তার বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছিল। তার প্রতিপক্ষ বলতো, ও ব্যবসা না, রাজনীতি করে। কিন্তু ধীরুভাই জানতেন, যে আলো দেয় তার ছায়াও দীর্ঘ হয়। তিনি শুধু আরও বেশি কাজ শুরু করলেন। তিনি বিশ্বাস করতেন কাজই উত্তর। 90-এর দশকে রিলায়েন্স অনেক বড় কোম্পানিতে পরিণত হয়। সেই সময় ধীরুভাই ধীরে ধীরে দায়িত্ব দেন তার দুই পুত্র মুকেশ আম্বানি ও অনিল আম্বানিকে। দুজনেই অঙ্ক শিখেছেন বাবার কাছ থেকে, কিন্তু পথ ছিল আলাদা। ধীরুভাই বলতেন, তোমরা ভিন্ন হতে পারো, কিন্তু তোমাদের মূল থাকতে হবে এক। তিনি কোম্পানিকে এমনভাবে গড়ে দিয়েছিলেন যেন তার পরের শতাব্দী ধরে টিকে থাকে।
বয়স ৬৯ বছর, সাল ২০০২। দীর্ঘ রোগভোগের পর ৬ই জুলাই ধীরুভাই আম্বানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই দিন ভারতের প্রতিটি বড় সংবাদপত্রে প্রথম পাতায় তার ছবি ছাপায়। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিল্পপতি থেকে সাধারণ বিনিয়োগকারী পর্যন্ত শোক প্রকাশ করেন। তিনি শুধু ব্যবসায়ী ছিলেন না, তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা, একজন সংগ্রামী, একজন পথপ্রদর্শক।